আসসালামু আলাইকুম। ইসমত মিলি স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। এই মুহূর্তে নির্বাচন কমিশন সচিবালয়ে আছেন সহকর্মী শিউলি রায়, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শিউলি, আপিল শুনানির আজকের সর্বশেষ কি আপডেট আছে আপনার কাছে? মিলি, আপনি যেমনটি বলছিলেন, আজকে কিন্তু আপিলের শুনানির নিষ্পত্তির তৃতীয় দিন এবং দুপুর 2টার আগ পর্যন্ত আপিল কিন্তু নিষ্পত্তি হয়েছে 36টি। তো বলে রাখা ভালো যে আজকে প্রথমার্ধে যে কিশোরগঞ্জ 5 আসনের যে প্রার্থী হাসনাত কায়ুম, উনি কিন্তু তার প্রার্থীর বৈধতা ফিরে পেয়েছেন। কিন্তু উনি কিন্তু অভিযোগ করেছেন যে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে নির্বাচন কমিশন এবার তাদের প্রার্থিতা বৈধতা দিতে স্বতন্ত্র প্রার্থীদের কিছুটা বৈষম্য করছেন। এছাড়া চট্টগ্রাম 9 আসনের যে জামায়াতের প্রার্থী আছেন, উনিও কিন্তু একই অভিযোগ করেছেন যে ওনার যে দ্বৈত নাগরিক, সেই দ্বৈত নাগরিকত্বের জন্য উনি যে দেশের দ্বৈত নাগরিক, সেই দেশের দূতাবাসকে উনি কিন্তু একটি আবেদন জমা দিয়েছেন এবং সেই আবেদনের কপিটি কিন্তু নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে এবং সেই নির্বাচন কমিশন এই আবেদনটি দূতাবাস থেকে যে আবেদনটা গ্রহণ করেছে, সেই আবেদনেরও কপি কিন্তু নির্বাচন কমিশনে দিয়েছে। কিন্তু তার এই আবেদনটি কপি জমা দেওয়ার পরও তাকে কিন্তু দ্বৈত নাগরিকত্বের কারণে কিন্তু তার প্রার্থিতা বাতিল করা হয়। উনি অভিযোগ করেছেন একই কারণে কিন্তু বিএনপির 2টি আসনের 2 প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব থাকা সত্ত্বেও তাদেরকে বৈধতা ঘোষণা করা হয়। তো উনি নির্বাচন কমিশনকে আমাদের সামনে উনি এসে বলেন যে নির্বাচন কমিশন এই ক্ষেত্রে মনোনয়ন যাচাই বাছাই থেকে শুরু করে এবং আপিল নিষ্পত্তি হচ্ছে, শুনানি হচ্ছে, সেই এই আপিল শুনানিতেও কিন্তু নির্বাচন কমিশন বৈষম্য করছেন এবং তারা এতে কিভাবে তারা ফ্রি ফেয়ার ইলেকশন আসলে তারা দিবেন, সেটির আসলে কতটুকু তারা গ্রহণযোগ্যতা নির্বাচন দিতে পারবেন, সেই ব্যাপারেও আসলে তার নিশ্চয়তা আছে। তো এই ছিল মিলি আমার কাছে নির্বাচন কমিশন থেকে সর্বশেষ তথ্য। জানছিলাম আপিল শুনানি কার্যক্রম। জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডে সহায়তা সহ 5 অভিযোগে আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হলো। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল আজ অভিযোগ গঠনের এই আদেশ দেন। তাদের বিরুদ্ধে অভিযোগ কারফিউ দিয়ে এবং ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করে 24 জুলাইয়ে 30 জনকে হত্যা সহ মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহায়তা করেছিলেন তারা। আগামী 10 ফেব্রুয়ারি এই মামলার সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। আজ ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের আদেশের সময় আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায় বিচার চান। তবে প্রসিকিউশনের দাবি, অভিযোগ গঠনের অকাট্য প্রমাণ রয়েছে। চার্জ গঠন করেছেন। চার্জ গঠনের তাদের বিরুদ্ধে মূল অভিযোগ যে বর্ণনা যেভাবে আসছে, সেটা হচ্ছে যে তারা কারফিউ হত্যা জারির ষড়যন্ত্র করে হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন। ফোনালাপ কথোপকথন আমাদের ট্রাইব্যুনালে উপস্থাপিত হয়েছে এবং এক্সপার্ট রিপোর্টও আছে। এছাড়াও 22 জুলাই, 28 জুলাই, 4 আগস্ট এবং 5 আগস্ট মোট 30 জনকে হত্যার সাথে তাদের সংশ্লিষ্টতার অভিযোগে চার্জ গঠন করা হয়েছে। সব গণতান্ত্রিক রাষ্ট্রের সাথে জামায়াতে ইসলামীর ভালো সম্পর্ক থাকবে জানিয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, কোনো নির্দিষ্ট রাষ্ট্রের দিকে ঝুঁকতে চায় না জামায়াত। রাজধানীর বসুন্ধরায় দলটির কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন জামায়াতের আমির। এর আগে সকালে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াং উয়েন। চীনা রাষ্ট্রদূত ও জামায়াত আমির দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। চীন ও বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্ব দুই দেশের জনগণের কল্যাণ, উন্নয়ন সহযোগিতা, পারস্পরিক বাণিজ্য এবং সংস্কৃতি বিনিময়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে জানিয়ে ভবিষ্যতেও এই সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন তারা। আগামী নির্বাচনটা সুন্দর হওয়ার জন্য
দেশবাসীকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান আমরা জানাচ্ছি। আমরা আবারও বলি, আমরা সংস্কারের পক্ষে, অতএব আমরা হা ভোটের পক্ষে। আমরা জানি সারা দেশবাসী সংস্কার চাই, তাদেরকেও আমরা অনুরোধ করব আপনাদেরও অবস্থান দলীয়, যাকে আপনি ভোট দিবেন, কিন্তু দেশের স্বার্থে আপনি রেফারেন্ডামে হা বলবেন। ছাত্র জনতার গণভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার নিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক অধ্যাদেশগুলোতে তার স্পষ্ট প্রতিফলন নেই বলে দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থাটির মতে শতাধিক অধ্যাদেশ জারি করে এক ধরনের রেকর্ড গড়া হলেও এসব আইনি কাঠামোর বড় অংশে জুলাই সনদের চেতনা উপেক্ষিত হয়েছে। বরং সংস্কারের নামে পুরনো আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রবণতা দেখা যাচ্ছে, যা রাষ্ট্র সংস্কারের মূল উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করে টিআইবি। বিস্তারিত ফাহাদ মোহাম্মদের রিপোর্টে। অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ প্রণয়নের সংস্কার বিমুখতা, এই শিরোনামে রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে টিআইবি। সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান এই সময় অভিযোগ করেন, সরকার বিভিন্ন সংস্কার কমিশনের প্রতিবেদন ও নিজস্ব বিবেচনায় একের পর এক অধ্যাদেশ জারি করলেও অনেক ক্ষেত্রে সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করার মৌলিক সুপারিশ উপেক্ষা করেছে। বলেন, সংস্কারের নামে এমন আইনি কাঠামো তৈরি করা হচ্ছে যা কার্যত দায়মুক্তির সুযোগ তৈরি করছে এবং পুরনো ব্যবস্থারই পুনরাবৃত্তি ঘটাচ্ছে। গণভোটের সিদ্ধান্ত ছাড়া সংস্কার কমিশনের প্রতিবেদন সহ বাস্তবায়নের কোনো কর্মকৌশল প্রণীত হয়নি, কোনো দিক নির্দেশনা নেই। কি হচ্ছে আমরা সেটা জানি না। মুষ্টিমেয় ব্যতিক্রম ছাড়া সরকার একতরফাভাবে অংশীজনদেরকে সম্পৃক্ত না করে অধ্যাদেশ প্রণয়ন করেছে অনেক বেশিরভাগ ক্ষেত্রে। প্রায় সকল ক্ষেত্রে প্রতিরোধক মহল, বিশেষ করে আমলাতন্ত্রের প্রভাবশালী মহলের অন্তর্ঘাতমূলক অপশক্তির কাছে সরকারের নথি স্বীকারের ফলে সংস্কার লক্ষ্যভ্রষ্ট হয়েছে সরকারের হাতে। সংবাদ সম্মেলনে টিআইবি নির্বাহী পরিচালক 8টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সংস্কার অধ্যাদেশ বিশ্লেষণ করে বলেন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ কমিশন ও জাতীয় মানবাধিকার কমিশন সহ রাষ্ট্রের মৌলিক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে কাঙ্ক্ষিত স্বাধীনতা ও জবাবদিহিতার কাঠামো নিশ্চিত করা হয়নি। বিশেষ করে দুদক সংস্কারে কিছু ইতিবাচক দিক থাকলেও দুর্নীতির মামলায় জরিমানা বা ক্ষতিপূরণের বিনিময়ে সাজা মার্জনার সুযোগ রাখা হয়েছে, যা দুর্নীতিবাজদের সুরক্ষা দেওয়ার ফাঁদ হিসেবে আখ্যায়িত করেন ডক্টর ইফতেখারুজ্জামান। দুর্নীতি দমন কমিশন, দুদক, পুলিশ কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন, সাইবার সুরক্ষা, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা, জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা ইত্যাদি অধ্যাদেশগুলোর প্রতিটি ক্ষেত্রে জাতীয় স্বার্থের তুলনায় আমলাতন্ত্র সহ ক্ষমতাসীনদের একচ্ছত্র ও জবাবদিহীন কর্তৃত্বের চর্চার অব্যাহত রাখার সুযোগ রাখা হয়েছে উদ্দেশ্যমূলকভাবে। সর্বোপরি অন্তর্বর্তী সরকার সংস্কারের নামে যতটুকুই করেছে তার প্রায় সকল ক্ষেত্রেই বাস্তবে অধ্যাদেশগুলো লক্ষ্যভ্রষ্ট হয়েছে। ডক্টর ইফতেখারুজ্জামান আরও জানান, রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ায় সহায়ক ভূমিকা পালনের অংশ হিসেবে টিআইবি ধারাবাহিকভাবে আইনের খসড়া পর্যালোচনা ও সুনির্দিষ্ট সুপারিশ দিয়ে আসছে। কিছু ক্ষেত্রে সেই সুপারিশ বাস্তবায়িত হওয়ায় সরকার ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেও গুরুত্বপূর্ণ অনেক খাতে যৌক্তিক প্রস্তাব উপেক্ষিত করার বিষয়টি গভীর উদ্বেগের বলেও মন্তব্য করেন তিনি। সম্পূর্ণভাবে একমত। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। নাসির সিনটেক্স গ্রুপ নির্বাচন পথে পথে। আনুষ্ঠানিক গণসংযোগ শুরুর বেশ কয়েকদিন বাকি থাকলেও নানান কৌশলে প্রার্থীরা ভোটারদের কাছে যাওয়ার চেষ্টা করছেন, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। ভোটাররাও পছন্দের প্রার্থী বাছাইয়ে তিস্তাপাড়ের জেলা লালমনিরহাটের নানা সমস্যা আর উন্নয়নে কাজ করবেন এমন প্রার্থীকে বেছে নেওয়ার চিন্তা করছেন। এবারে নির্বাচনে জেলার 3টি আসনেই মূলত বিএনপির সাথে জামায়াতে ইসলামীর প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। তবে একটি আসনে সদ্য নিবন্ধন পাওয়া জনতার দল শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতায় থাকতে পারে বলে মনে করছেন কেউ কেউ। লালমনিরহাট থেকে হায়দার আলী বাবুর পাঠানো রিপোর্ট। 5টি উপজেলা আর 2টি পৌরসভা নিয়ে গঠিত লালমনিরহাট জেলার এক পাশ দিয়ে বয়ে গেছে আলোচিত নদী তিস্তা, অপর প্রান্তে জেলা জুড়ে ভারতীয় সীমান্ত। জেলার দুঃখ হিসেবে পরিচিত তিস্তা নদীর বাঁধ নির্মাণ কিংবা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিল বিভিন্ন সরকার। সরকার যায়, সরকার আসে, কিন্তু এখন পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি।
ফলে বিস্তীর্ণ এলাকার নদী পাড়ের মানুষ বন্যায় কিংবা নদী ভাঙনে যেমন নিঃস্ব হন, তেমনি শুষ্ক মৌসুমে পানির অভাবে করতে পারেন না চাষাবাদ। ফলে এবারের নির্বাচনে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়টি উঠে আসছে জোরে সোরেই। লালমনিরহাটের মেন সমস্যা হচ্ছে যে তিস্তা নদী বৃষ্টি টেষ্টি হইলে নদী তলায় যায়, ওখানের বাসিন্দাদের অনেক সমস্যা হয়, ঘর বাড়ি ভেঙে যায়। তাতে আমরা এমন একটা নেতা চাই যে আমাদের মানে ওই বিষয়টা দেখবে। যে সরকার আসবে সেই সরকারের কাছে আমাদের দাবি একটাই, যে বর্ডারের মধ্যে যদি আমাদের কোনো ক্ষয়ক্ষতি বা হুরহ্যামগাম না হয়, আমরা শান্তিতে বসবাস করতে চাই। যে সরকার আমাদের কৃষকের প্রতি ন্যায্য মূল্য দেবে, দাম বেশি ভালো দেবে, সার বীজ ভালো পাবো, সেই সরকার আমরা চাই। আর অন্য এমপির মতো যেন না হয় যে ভোট নেওয়ার পর আর এলাকার মধ্যে ঢুকে না। পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলা নিয়ে গঠিত লালমনিরহাট 1 আসনে বিএনপি প্রার্থী হাসান রাজীব প্রধানের শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াতের আনোয়ারুল ইসলাম রাজু, আছেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙাও। কালীগঞ্জ আদিতমারী উপজেলা নিয়ে লালমনিরহাট 2 আসনে বিএনপির প্রার্থী রোকনউদ্দিন বাবুল, জামায়াতের ফিরোজ হায়দার লাবলু এবং সদ্য নিবন্ধন পাওয়া রাজনৈতিক দল জনতার দলের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল রয়েছেন ভোটের মাঠে। আর সদর উপজেলা নিয়ে গঠিত লালমনিরহাট 3 আসনে রয়েছেন বিএনপির প্রার্থী আসাদুল হাবিব দুলু, তার সাথে প্রতিদ্বন্দ্বিতা হবে জামায়াত ইসলামের প্রার্থী আবু তাহেরের। আমরা আশা করি নির্বাচন সমাগত, নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ম্যান্ডেট পেয়ে গেলে আমি তিস্তা পরের সন্তান, এই দাবি তো আমি উচ্চারিত করেছি জনগণকে নিয়ে, এই দাবি আমি অব্যাহত রাখবো এবং আমি 100% আশাবাদী যে এই তিস্তা মহাপরিকল্পনা বিএনপি রাষ্ট্র ক্ষমতা আসলে কাজ শুরু করা হবে। মানুষ পরিবর্তন চায়। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সকল দলের সরকার দেখেছে, এমপি দেখেছে, তারা এখন পরিবর্তন চায়, জামাতের দিকেই তারা এগিয়ে আসতেছে। আমরা বিশ্বাস করি আমাদেরকে তারা গ্রহণ করবে। এখানে কর্মসংস্থানের যথেষ্ট অভাব আছে, এখানে অবকাঠামো, যোগাযোগের অবকাঠামো খুবই দুর্বল। আমি বিভিন্ন ইউনিয়নে গেছি, রাস্তাঘাট কোনো জায়গায় এত খারাপ যে সেখানে সাইকেল, বাইসাইকেল বা যে মানে পায়ে হেঁটে যাবে সেরকম পরিস্থিতি অনেক ইউনিয়নে নাই। এটা নিয়ে আমি কাজ করতে চাই। লালমনিরহাটের 3টি আসনে মোট ভোটার 11,44,496 জন। বিগত সরকারের সময় বেশিরভাগ ভোটার ভোট দিতে না পারলেও এবার তারা পছন্দের প্রার্থী নির্বাচিত করবেন, যারা প্রকৃতপক্ষেই জেলার উন্নয়নে কাজ করবেন। এনটিভি নিউজ ডেস্ক। বিশ্ববাজারে প্রথমবারের মতো স্বর্ণের দাম প্রতি আউন্সে $4,600 সীমা অতিক্রম করেছে। একই সঙ্গে রূপার দামও রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। ভূ রাজনৈতিক অনিশ্চয়তা ও অর্থনৈতিক উদ্বেগ, পাশাপাশি মার্কিন সুদের হার কমানোর কারণে মূল্যবান ধাতুগুলোতে এই উত্থান দেখা দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবার স্পট মার্কেটে স্বর্ণের দাম 1.3% বেড়ে প্রতি আউন্সে $4,569.49 পৌঁছেছে। দিনের শুরুতে স্বর্ণের দাম $4,600 সর্বকালের সর্বোচ্চ পৌঁছায়। অন্যদিকে স্পট সিলভারও রেকর্ড ছুঁয়েছে। সর্বোচ্চ $83.96 স্পর্শ করেছে মূল্যবান এই ধাতু। বর্তমানে 3.5% বেড়ে প্রতি আউন্সে $82.72 দাঁড়িয়েছে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।